বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান। আশা করি আমার কথা ক্লিয়ারলি শোনা যাইতেছে। আজকে খুব শর্টে আমি হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের যতগুলো প্র্যাকটিক্যাল আছে সবগুলো প্র্যাকটিক্যাল নিয়ে কথা বলবো। এটা অনলাইন থেকে নেওয়া 26-এর প্র্যাকটিক্যাল কোশ্চেন। এখান থেকে তোমাকে দুইটা আনসার করতে হবে আর কি। তো পরীক্ষার হলে এমনও হইতে পারে যে তোমাকে যে কোনো দুইটা আনসার করতে বলা হইতেছে, তুমি যে কোনো দুইটা আনসার করবা। আর এমনও হইতে পারে যে তোমাকে সিলেক্ট করে দেওয়া হয়েছে যে একজন আনসার করবে ক এবং খ, আরেকজন হচ্ছে খ এবং, না, এমন করে সিলেক্ট করেও দিতে পারে। তো আসলে কোনো কিছু বলা যায় না আসলে কে কোনটা আনসার করবা। তো এক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে যে অনেক সময় দেখা যায় কি প্র্যাকটিক্যাল থেকে লিখতে দেয় দেখে দেখে। তো তখন তো ভালো, তুমি দেখে দেখে লিখতে পারতেছো। আর অনেক সময় দেখা যায় কি প্র্যাকটিক্যাল থেকে দেখে দেখে লিখতে দিছে বাট ভ্যালু গুলো একটু চেঞ্জ করে দিছে। তখন তোমরা গ্রাফ ড্র করা অথবা ক্যালকুলেশন করতে অনেকে পারো না, তাদের জন্য এই ভিডিওটা আর কি। তুমি কিভাবে ক্যালকুলেশন করবা এই জিনিসটা আসলে এখান থেকে তুমি বুঝতে পারবা। কারণ স্যার এমন হইতে পারে তোমাকে, তুমি যেটার জন্য লিখে নিয়ে গেছো ওটা চেঞ্জ করে স্যার অন্য একটা ডাটা দিছে। তখন তো তোমাকে নিজে থেকে ক্যালকুলেশন করে এটা লিখতে হবে। তো তা কিভাবে করবো তা দেখাবো। আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেক সময় তোমাকে ফুল জিনিসটা নিজে লিখতে হবে। তো সবকিছু আসলে এখানে দেখানো হবে আর কি। তো প্রথমত হচ্ছে যে আমরা যোগাশ্রয়ী প্রোগ্রাম বিষয়ক যে সমস্যাগুলো আছে এগুলো সলভ করবো আর কি। যেহেতু এগুলো তোমাদের সিকিউ তে আনসার করা লাগতো, তো এটা নিয়ে বেশি সমস্যা হবে না আর কি। আমরা দেখি আর কি, খুব শর্টে দেখবো। প্রথম কথা হচ্ছে যে আমাদেরকে এখানে বলা আছে কি এই জেড ফাংশনের সর্বোচ্চ মান কত এটা বের করতে। তো জেড ফাংশনের সর্বোচ্চ মান বের করতে হলে আমাদের কি করতে হবে, কন্ডিশন যেগুলো দেওয়া আছে এগুলো আগে আঁকতে হবে গ্রাফে। তো এগুলো গ্রাফে আঁকতে হবে মাস্ট। একটা জিনিস মাথায় রাখবা, মূল তত্ত্ব যাতে ঠিক থাকে আর কি। এখন এখানে মূল তত্ত্ব আসলে কি লিখবো, মূল তত্ত্ব হচ্ছে এই সত্যের আলোকে, যে শর্তগুলো ওরা দিবে স্যারে, এই সত্যের আলোকে লেখচিত্র অঙ্কন করে এই জেড ফাংশনের সর্বোচ্চ মান নির্ণয় করি শেষ। তাহলে এই সত্যের আলোকে লেখচিত্র অঙ্কন করে কৌণিক বিন্দুগুলোর স্থানাঙ্কের মাধ্যমে জেড এর সর্বোচ্চ মান নির্ণয় করি। শুধু এটা বললে তোমার মূল তত্ত্ব হয়ে গেছে। আর ম্যাথের ক্ষেত্রে তোমাকে সবগুলো জিনিসই লিখতে হবে, পরীক্ষানোর নাম, মূল তত্ত্ব, প্রয়োজনীয় উপকরণ, তুমি পেন্সিল, রাবার, গ্রাফ এগুলা দিয়ে একটা বাদ গেলে কোনো সমস্যা নেই। এগুলো মুখস্থ রাখার কোনো কিছু নেই আর কি। তো কার্য পদ্ধতি এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নাই। কার্য পদ্ধতি তুমি যা করছো তোমার যা মাথায় আছে স্টেপ তা লিখলে হবে, একবার হুবহু লিখতে হবে এবং কোনো কথা নেই। তো প্রথমত আমাদের কি করতে হবে, গ্রাফে বসাইতে হবে। প্রথম কথা হচ্ছে সত্যগুলো গ্রাফে বসাইতে হবে। এক্স গ্রেটার দেন জিরো, ওয়াই গ্রেটার দেন জিরো গ্রাফ অঙ্কন করবে। তো কিভাবে অঙ্কন করবে দেখো, তুমি এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো এক্স গ্রেটার দেন জিরো হচ্ছে এক্স সমান জিরো থেকে বড়। এক্স সমান জিরো থেকে বড় মানে হচ্ছে যে এই পাশে, এই পাশের এলাকাটা। আর ওয়াই এর মান জিরো থেকে বড় হচ্ছে যে এই পাশে, এই পাশের এলাকা। তো দুইটা কমন হচ্ছে যে আমাদের ফার্স্ট কোঅর্ডিনেট। আমরা তো আগে থেকে জানি প্রথম চতুর্ভাগ হচ্ছে আমাদের গ্রাফগুলো আঁকতে হয়। এক্স গ্রেটার দেন জিরো, ওয়াই গ্রেটার দেন জিরো বুঝাচ্ছে আসলে প্রথম চতুর্ভাগ। এই প্রথম চতুর্ভাগ পুরোটা হবে। কারণ তার মধ্যে আমাদের পরবর্তী কন্ডিশন গুলো দেখতে হবে। এখন পরবর্তী কন্ডিশন গুলো তুমি কার্য পদ্ধতিতে কিভাবে লিখবে একটু বলতেছি। তো পরবর্তী কন্ডিশনের মধ্যে প্রথম কন্ডিশন হচ্ছে যে এক্স প্লাস ফোর ওয়াই লেস দেন এইটি। তুমি এটাকে কি করবে, এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল টু এইটি ধরে এইটি দ্বারা ভাগ করো, এক্স বাই এইটি, ওয়াই বাই টোয়েন্টি ইকুয়াল টু ওয়ান। এভাবে নিয়ে এসে এক্স অক্ষের ছেদবিন্দু, ওয়াই অক্ষের ছেদবিন্দু বের করো। তো এখান থেকে আমরা তো জানি এক্স এর নিচে যেটা থাকে, এক্স অক্ষের ছেদবিন্দু হচ্ছে এইটি কমা জিরো, আর ওয়াই অক্ষের ছেদবিন্দু হচ্ছে জিরো কমা টোয়েন্টি। তো আমরা দুইটা ছেদবিন্দু যেহেতু পাইছি, একটা হচ্ছে এইটি কমা জিরো আর একটা হচ্ছে জিরো কমা টোয়েন্টি, দুইটা যোগ করবো। যোগ করে একটা সরলরেখা পাইছি। এখন এই সরলরেখাটা হচ্ছে আমাদের এক্স প্লাস ফোর ওয়াই গ্রেটার লেস দেন অর ইকুয়াল এইটি সরলরেখা। লেস দেন অর ইকুয়াল, গ্রেটার দেন লেস দেন থাকলে হয়তো গ্রাফটা উপরের দিকে অংশটাকে বুঝাবে, না হলে নিচের দিকে অংশটাকে বুঝাবে। এখন কোন দিকের অংশটাকে বুঝাইতেছে আসলে, আমি আবার বলতেছি। আমরা তো আসলে গ্রাফটা যখন ড্র করতেছিলাম তখন তো এক্স প্লাস ফোর ওয়াই করলে এইটি ধরে গ্রাফটা ড্র করছে, গ্রাফটা ড্র করলাম। তাহলে আমার তো এখানে এক্স প্লাস ফোর ওয়াই লেস দেন অর ইকুয়াল এইটি বলা হয়েছে। লেস দেন অর ইকুয়াল এইটি যখন বলা হবে হয় উপরে পার্টটা বুঝাবে, না হয় আসলে নিচের পার্টটা বুঝাবে। এখন কিভাবে বুঝবো, আমরা মূল বিন্দু বসাবো, মানে জিরো জিরো বসাবো। তাহলে এক্স এর ভ্যালু জিরো, ওয়াই এর ভ্যালু জিরো বসাবো। জিরো প্লাস জিরো লেস দেন এইটি, হ্যাঁ এটা স্যাটিসফাই করতেছে। যেহেতু জিরো বসালে স্যাটিসফাই করতেছে, তাহলে আমাদের এখানে নিচের পার্টটা হবে, নিচের পার্ট। এখন এই নিচের পার্টটা যদি হয়, তো তোমাকে নিচের পার্টটা দেখাইতে হবে। স্যাটিসফাই করলে নিচের পার্টটা হবে, আর যদি স্যাটিসফাই যদি না করতো তাহলে নিচের পার্টটা কিন্তু হইতো না, তখন কিন্তু উপরের পার্টটা হইতো। ঠিক আছে।
তো আর তোমার কাজ হচ্ছে যে এরকম যদি নিচের পার্টটা স্যাটিসফাই করে, পুরোটা এখন হ্যাচ করার দরকার নেই। আপাতত জাস্ট মাথায় রাখো যে নিচের পার্টটা হবে, আর এখানে এটা দেখাই রাখো। এক মিনিট, সরি, এখানে এটা দেখাই রাখো কিভাবে। এখানে এটা দেখাও, এর নিচের দিকে ডাউন সাইড মানে হচ্ছে যে এটা এদিকে হবে আর কি। পরবর্তী কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের 2x+3y ইকুয়াল 90। 2x+3y ইকুয়াল 90 দিয়ে 90 দ্বারা ডিভাইড করো, x/45 প্লাস y/90 দ্বারা ডিভাইড করলে আমাদের 30 আসে। 3/30, 3/90 হচ্ছে, কাটাকাটি করলে আমরা 30 পাই আর কি। y/30 ইকুয়াল টু হচ্ছে 1। তো একটা 45,0 আর একটা হচ্ছে 30,0। তো যেহেতু আমাদের আগের পয়েন্টটা ছিল আমাদের 80,0, আর এই পয়েন্টটা ছিল হচ্ছে আমাদের 0,20, হয়তো যতদূর মনে পড়ে। এখনকার পয়েন্ট গুলো হচ্ছে একটা 45,0 ধরো এটা এখানে, আর একটা পয়েন্ট হচ্ছে যে 30,0,30, এটা হচ্ছে এখানে। তো এই দুটো যোগ করলাম, যোগ করার পরে আবারও সেম কাজ, তুমি 0 0 বসাবা, মানে মূল বিন্দু বসাই দেখবা আসলে কোন কোন পাশে পড়ে, দেখা যাবে কি এই পাশে পড়তেছে। এই পাশে যেহেতু পড়তেছে এখন হ্যাচ করবা, হ্যাচ কতটুকু করবা, এটা বুঝাচ্ছে যে এই পাশটা। আবার আমাদের এই গ্রাফটা বুঝাচ্ছে যে এই পাশটা। তাদের যে কমন পার্টটা আছে, আমাদের কমন পার্টটা নিয়ে কাজ করতে হবে আর কি। কমন পার্টটা কতটুকু, কমন পার্টটা হচ্ছে এইটুকু, এইটুকু হচ্ছে কমন। তাহলে এখানে কয়টা ইন্টারসেক্টিং পয়েন্ট আছে, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এই 4টা পয়েন্ট বসাবো, বসাই দেখবো যে জেড এর মান হাইস্ট কত। তো তোমার আসলে কোনো কাজ নেই, তোমার কাজ হচ্ছে বলবা যে লৌকিক পদ্ধতিতে তুমি যে, সরি, গ্রাফ কার্য পদ্ধতি তুমি কি বলবা, জাস্ট তুমি এই কোশ্চেন গুলো বানাবা, এক্স অক্ষের ছেদবিন্দু ওয়াই অক্ষের ছেদবিন্দু বের করবা, গ্রাফে বসাবা, আর 0 0 যাদের স্যাটিসফাই করছো সেটা বলবা, তাইলে শেষ। এবং যে 4টা কৌণিক বিন্দু পাইছো দেখো, প্রথমত যে পয়েন্ট গুলো বসাইছে, পয়েন্ট গুলো বসে গ্রাফ গুলো ড্র করার পর এটা ডাউন সেন্ড দেখাই দিতে হবে, এটা যে নিচের অংশ বুঝে দেখাই দিতে হবে। তো কৌণিক, তারপর এই যে কৌণিক বিন্দু যে 4টা পাওয়া গেছে হ্যাচ করা অংশের মধ্যে, তাদের প্রত্যেকটা দ্বারা সিদ্ধ করাইতে হবে। তাহলে যে ফল সংকলনের ক্ষেত্রে তুমি একটা বক্স বানাইতে পারো। তো 4টা কৌণিক বিন্দু লিখবে, লেখার পরে জেড এর ইকুয়েশনটা লিখে 4টা কৌণিক বিন্দু বসাবে, বসাই দেখবে যে কোথায় সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু আসছে। যেটা ম্যাক্সিমাম ভ্যালু হয়েছে পরে জেড ম্যাক্স ইকুয়াল টু, এটা বক্স না করলে হবে, নিচে লিখলে হবে আর কি, জেড ম্যাক্স ইকুয়াল টু 2200। ফলাফল কিন্তু অবশ্যই লিখতে হবে, জেড এর সর্বোচ্চ মান কত পাইছে সেটা। আসলে খুব ইজি ছিল আসলে, আমরা পরবর্তী অংশটা একটু করি। এই অংশ বলতেছে যে জেড এর সর্বনিম্ন মান কত। সিমিলারিতে আবার সেম কাজ, তুমি এ প্রথমত এটা বলবা যে এই সত্যগুলোর আলোকে লেখচিত্র অঙ্কন করে কেন্দ্রবিন্দু বের করে জেড এর সর্বনিম্ন মান বের করা হলো। মানে এই সত্যগুলোর আলোকে লেখচিত্র অঙ্কন করে কৌণিক বিন্দুগুলো স্থানাঙ্ক নির্ণয় করে তা বসিয়ে জেড এর সর্বনিম্ন মান বের করা হলো। তুমি যা করতা সেটাই বলবো আর কি। এরপর কার্য পদ্ধতির ক্ষেত্রে এত টেনশন নেওয়ার দরকার নেই। প্রথমে ইকুয়েশন লিখো, 11x প্লাস 6y ইকুয়াল টু 132, 132 দ্বারা ডিভাইড করো, এভাবে আসে 6y বা 132 ইকুয়াল টু 1। 11/132 যদি এটা ক্যালকুলেট যদি করে দেখো তুমি হয়তো 12 পাবা, আর এখানে y/22 পাবা ইকুয়াল টু 1। তাহলে x অক্ষের ছাদবিন্দু হচ্ছে 12,0, y অক্ষের ছাদবিন্দু হচ্ছে 0,22। তো 12,0 আর 0,22 এই দুটো অ্যাড করবা, অ্যাড করে 0 0 বসা দেখবো স্যাটিসফাই করে কিনা। তো আমি মেন ইকুয়েশনে লিখতেছি, মেন ইকুয়েশনটা হচ্ছে এটা, 6x প্লাস 6, 11x প্লাস 6y গ্রেটার দেন হচ্ছে 132। তাহলে আমি 0, যখন 0 বসাই দিচ্ছি তাহলে এই পাশে চলে আসতেছে 0, x সমান 0, y মান 0। কারণ আমি মূল বিন্দু বসে দেখবো স্যাটিসফাই করে কিনা। তাহলে এখানে 0 আসতেছে আর এখানে 132। আমাদের শর্ত অনুযায়ী ওরা যে শর্ত দিয়েছে কোশ্চানে, এই পাঁচটা বড় হওয়া উচিত, কিন্তু আমি তো দেখতেছি 132 বড়, তার মানে এটা স্যাটিসফাই করতেছে না। যেহেতু স্যাটিসফাই করতেছে না, তার মানে এর এই যে রেখাটা, এই রেখাটা দ্বারা, ধরে রেখাটা এমন 0,0 স্যাটিসফাই করতেছে না, তার মানে এটা এদিকে হবে না, হবে হচ্ছে এদিকে, এদিকে হবে। তখন তুমি এইদিকে সাইন দিও না, যে একটা এরকম করে দাগ দিয়ে রাখো, যেটা আসলে এটা ওইদিকে হবে, এটা নিচের দিকে হবে না, যে দাগ দিয়ে রাখো। পরবর্তী লাইনটা বসাবা, আশা করি বুঝতেছো, পরবর্তী লাইনটা তুমি বসাবা, এই পরবর্তী লাইনটা বসাইতেছো, দেন আবার 0 0 যারা স্যাটিসফাই করে দেখতেছো এটা উপরের দিকে, মানে এক অক্ষের সাথে বিন্দু একের সাথে বিন্দু বসা করবো আর কি। দেন এই দুইটার লাইনের মাঝখানে এরকম করে তুমি হেজ দিতে পারো, হেজটা অনেকক্ষণ অনেক দূর দেওয়া যায়, কিন্তু কত দূর দিব এরকম দেখা দিব আর কি, অনেক দূর আছে। তো একটা ছাদে বিন্দু পাইছি, এটা একটা ছাদে বিন্দু, এটা একটা ছাদে বিন্দু, এটা একটা ছাদে বিন্দু, এটা একটা ছাদে বিন্দু, মানে এই দুইটা লাইনের উপরে অংশগুলো হবে, বুঝছো। তো এগুলো একটু ভালো করে খেয়াল রাখতে হবে, দুইটা লাইনের উপর অংশ কতটুকু হয়। এই ছাদে বিন্দু গুলো পাওয়ার পরে দেন প্রত্যেকটা ছাদে বিন্দু দিয়ে তুমি জেড করে বের করবে।
বের করে দেখবো যে মিনিমাম ভ্যালু কত আসলে, তাহলে আসলে পারবো। এবার আসলে এটা খুব ইন্টারেস্টিং বাট ইজি আর কি। বলছে দুইটা জটিল সংখ্যার যোগফল এবং বিয়োগফল বলছে যে আর্গন ডায়াগ্রাম দিয়ে করতে হবে তোমাকে, এবং তাদের পরম মান মানে হচ্ছে মডুলাস বের করতে হবে, এবং নতি মানে হচ্ছে আর্গুমেন্ট বের করতে হবে, নতি মানে অ্যাঙ্গেল বা আর্গুমেন্ট বের করতে হবে। তো কিভাবে করবো আসলে ক্যালকুলেটর এদের যোগফলের মূল মানে কোশ্চেনটা তোমাদের এমন আসবে, কোশ্চেন হচ্ছে এমন যে আর্গন ডায়াগ্রাম ব্যবহার করে তোমাকে যোগফল এবং বিয়োগফল বা যে কোনো কিছু তোমাকে করতে বলবে, যোগফল এবং বিয়োগফলের মডুলাস আর্গুমেন্ট করতে বলবে। এখন স্যারে চাইলে যে কোনো দুইটা জটিল সংখ্যা দিয়ে তোমাকে করতে দিতে পারে, আবার হয়তোবা তুমি তোমার খাতারটা তুমি করতে পারবে আর কি। তো যেটাই দেখ না কেন আসলে এটা খুব ইজি, এই জন্য শর্ট একটু বলে দিই তোমাকে করবো আসলে কিভাবে। ধরো তুমি দুইটা জটিল সংখ্যা স্যারে এই দুইটা দিচ্ছে তোমাকে, একটা হচ্ছে 4+2i আর একটা হচ্ছে z=2 - 3i। এটা যোগফলের পরম মান এবং আর্গুমেন্ট বের করতে বলছে। তো মূল তথ্য যে তুমি লিখবে হচ্ছে যে এই জটিল সংখ্যার ক্ষেত্রে তো আমরা জানি এক্স অক্ষ হচ্ছে আমাদের বাস্তব অক্ষ আর ওয়াই অক্ষ হচ্ছে আমাদের কাল্পনিক অক্ষ। আর পুরোটাকে আমরা বলেছি আর্গন ডায়াগ্রাম। আর্গন ডায়াগ্রাম পুরোটাতে আমরা কি বসাবো, এই দুইটা পয়েন্ট বসাবো, Z1 এবং Z2 দুইটা পয়েন্ট বসাবো। বুঝছো কিনা কি বলছে? তার মানে প্রথম কাজ হচ্ছে যে তুমি Z1 Z2 দুইটা পয়েন্ট বসাবো। কিভাবে বসাবো একটু বলে দিই তোমাকে, শর্ট একটা আগে বলে দিই, পরে লিখবো কিভাবে সেটা বলবো আর কি। তো Z1 কত, একটা হচ্ছে 4+2i, তার মানে বাস্তবের মান কত 4, আর অবাস্তব ভ্যালু কত 2, তাহলে 4,2 হচ্ছে একটা পয়েন্ট, তাহলে x এর ভ্যালু 4, y এর ভ্যালু হচ্ছে 2, তো এটা একটা পয়েন্ট, এটা হচ্ছে আমাদের Z1 জটিল সংখ্যা, এটা আগে দিয়ে দিবা। তাহলে Z2 জটিল সংখ্যা কিভাবে করবা, 2 - 3, আচ্ছা 2 - 3, আচ্ছা ঠিক আছে, তাহলে একটা 2 আর একটা হচ্ছে -3, তাহলে x এর ভ্যালু 2, y এর ভ্যালু হচ্ছে -3। ধরো এটা আরেকটা পয়েন্ট, এটা Z, এটা Z1, এটা Z। তুমি আগে মনে মনে তুমি Z1 প্লাস Z2 বের করে রাখো, তার মানে 4+2i প্লাস 2 - 3i, এটা করে রাখো কত আসে দেখো। এটা করে রাখলে দেখা যায় 4 দিয়ে যোগ করলে 6 মাইনাস আই, তার মানে এখানে আমি Z1 প্লাস Z2 করলে আমি কি পাই, 6, -1 পয়েন্টটা পাই। আর তোমার কাজ হচ্ছে Z1 মানে Z2 করে যে পয়েন্টটা পাইছো 6, -1, এটা এখানে লিখে রাখো, এটা হচ্ছে 6, -1। এরপর এগুলো যোগ করে এরকম করে যোগ করে তুমি সামান্তরিকের মতো বানাবো। আর এটা Z1 প্লাস Z2। আমি আবার বলি, তুমি Z1 এর জন্য পয়েন্টটা বের করছো, যোগ করছো, ভেক্টর সাইন দিছো। Z2 এর জন্য পয়েন্টটা বের করছো, যোগ করছো, ভেক্টর সাইন দিছো। Z1 প্লাস Z2 রাফে করে 6, -1 পাইছো, এটা বসাই যোগ করে ভেক্টর সাইন দিছো। এটা কিন্তু সামান্তরিকের মতো কিন্তু দেখাবে, আমি হয়তো আঁকতে পারতেছি না বিধায় দেখাইতেছে না, সামান্তরিকের মতো কিন্তু দেখাবে। এবার তুমি লিখবে কিভাবে, শেষ এতটুকু করতে পারলে তোমার কিন্তু হয়ে গেল। এখন তুমি লিখবে কিভাবে, প্রথমত ওই এটা বলতে হবে আর কি, আমরা আর্গন ডায়াগ্রামে বসাইতেছি, বসাইতে আমরা যোগ করতেছি, সেটা বলবা। কিসের বেসিসে যোগ করতেছি আমরা, সামান্তরিক এর কর্ণ যেটা, সেটা হচ্ছে লব্ধি নির্দেশ করতেছি, সেটা বলবো আর কি। Z1 Z2 দুটা ভেক্টরের মতো, এবং Z1 প্লাস Z2 দিয়ে সামান্তরিকের কর্ণ, এবং সেটা যে আমাদের লব্ধি নির্দেশ করবে সেটা বলবো। বলার পরে এটা তো কমন জিনিস, এক্স অক্ষ ওয়াই অক্ষ এগুলো বলা। এক্স অক্ষ হলো কত বর্গে কত একক, এটা তুমি চাইলে বলতে পারো, না বললে সমস্যা নাই, এটা কোনো যায় আসে না আসলে। Z1 পয়েন্ট, এই Z1 এটার জন্য পয়েন্ট কি 4,2, Z2 এটার জন্য পয়েন্ট কি 2, -3। এই দুইটা পয়েন্ট বসিয়ে যোগ করে Z1 Z2 পাইলাম। ওরা বলতেছে ওরা বলতেছে যে দুইটা রেখা পাইছে, একটা হচ্ছে ও এ রেখা আর একটা হচ্ছে আমাদের ওবি রেখা, ওরা এটা বলতেছে, সমস্যা নেই, তুমি এটা বলতে পারো, সমস্যা নেই। দেন ওরা বলতেছে ও এ এবং ওবি কে সামান্তরিকের সন্নিহিত বাহু ধরে সামান্তরিক অঙ্কন করা হয়েছে, কিন্তু আমরা তো সামান্তরিক আগে করে ফেলছি, আগে মনে মনে আমরা কি করছি, লব্ধি বের করে সামান্তরিক বানাই ফেলছি। এখন কাহিনী করে কি বলতেছি, ও এ এবং ওবি ব্যবহার করে সামান্তরিক অঙ্কন করি। এই সামান্তরিকের কর্ণ যে এ ও, এটাকে তো আমরা ও বলতেছি, এটাকে আমরা সি বলতেছি। সামান্তরিক কর্ণ যে ওসি আছে, এই ওসি হচ্ছে Z1 প্লাস Z2 বুঝে। আমরা তো আগে থেকে জানি এটা আসলে Z1 প্লাস Z2 বুঝে, বুঝেই আমরা বলতেছি কি এটা আমাদের Z1 প্লাস Z2 বুঝে। স্যারকে বুঝিয়ে দিচ্ছি, আমরা আসলে জানি না আগে থেকে। তা আশা করি বুঝছো আর কি। তা কি করতে হবে আসলে, প্রথমত আমাকে পয়েন্ট গুলো বের করতে হবে, দেন তাদের লব্ধি করে যে পয়েন্ট আছে পয়েন্টটা বসাই দিয়ে এটা বের করে ফেলতে হবে। বাট ওদেরকে বলতে হবে আমরা সামান্তরিকের মাধ্যমে এটা বের করছি। এখন আমাদের মেইন কাজ হচ্ছে পরম মান বের করা। এখন পরম মান তুমি তো দুইভাবে বের করতে পারো। তুমি তো জানো Z1 প্লাস Z2 বের করে তুমি কি পাইছো, পাইছো যে 6, - I। এখন এটা পরম মান যদি বের করি মডুলাস ভ্যালু, Z1 প্লাস Z2 যদি মডুলাস করি, আমরা সাধারণত যদি নিজে করি তাহলে 6 স্কয়ার যোগ -1 স্কয়ার, আর আর্গুমেন্ট যদি থিটা বাই করি, যেহেতু এটা চতুর্থ চতুর্ভাগে, -tan ইনভার্স ওয়াই মানে আই এর কোএফিসিয়েন্ট আর হচ্ছে এক্স এর কোএফিসিয়েন্ট, তার -1/6 এর মডুলাস। এভাবে করে আমরা চাইলে আর্গুমেন্টটা বের করে ফেলতে পারি। মডুলাস তো আমরা বের করে ফেলছি, আর্গুমেন্টটা বের করে ফেলছি, এটা ফর্মুলা দিয়ে বের করছি।
কিন্তু আমাদের ফিগার যে ড্র করছি, ফিগার থেকে কিভাবে মডুলাস আর্গুমেন্ট পাবো? এই ফিগার থেকে দেখো, এই ফিগার থেকে যে তুমি Z1 প্লাস Z2 পাইছো, Z1 প্লাস Z2 পাইছো, বলবা যে এটার দৈর্ঘ্য পরিমাপ করে কি পাইছো? তুমি ধরো এখানে Z1 প্লাস Z2 এর মডুলাস যদি পাও ধরো 10.7, তুমি হুদাই বলবা যে এটার দৈর্ঘ্য পরিমাপ করে আমরা পাইছি 10.8। মানে এটা বলিও না, এক্স্যাক্টলি এটা বলিও না, এর থেকে একটু কম বেশি বলবো আর কি, চালাকি করে কম বেশি বলবো আর কি। আমি এই জিনিসটা একটু তোমাকে দেখাই। ধরো তুমি Z1 প্লাস Z2 আগে তুমি নিজে হিসাব করে নিছো, হিসাবটা একটু দেখাইও, যে হাতে কলমে যেটা হিসাব করছো সেটা একটু দেখাইও, 6 - I। এবার বলবো যে ওই Z1 এর স্থানাঙ্ক, Z2 এর স্থানাঙ্ক, Z1 প্লাস Z2 এর স্থানাঙ্ক, এগুলো বললো, বলো, সমস্যা নেই। তারপর বলবো যে সূত্র থেকে যে তুমি √6 স্কয়ার যোগ 1 স্কয়ার করে যে তুমি একটা পাইছো, পরমান পাইছো, সেটা বলবা। আর গ্রাফ থেকে পরমানটা দেখো, ওরা তো 6.02 বলতেছে, 08 বলতে কত করে বলার দরকার নেই। তুমি এখানে 6.08 পাইছো, তাহলে এখানে তুমি বলো যে 6.1 বা 6.08, 6.1ই বলো, 6.1 একক শেষ। আর তুমি সূত্র থেকে যে অ্যাঙ্গেলটা পাইছো 9.46 মাইনাস, এখানে -9.46 বলিও না, -9.5 ডিগ্রি, এরকম বলবো শেষ। মানে গ্রাফ থেকে চাঁদার সাইড যে আমরা অ্যাঙ্গেলটা পাই না, -9.5 ডিগ্রি, -9.46 তো মাপ আসলে চাঁদার সাথে যে যায় না। তো তুমি তো -9.46 এটা আসল আনসার, ঠিক আছে, একটু রাউন্ডিং করে এটাকে -9.5 ডিগ্রি দিবি আর কি, -9.5 ডিগ্রি। আশা করি বুঝছি। তাহলে আমাদের পরম মানে এগুলোতে কি করতে হবে? প্রথমে পয়েন্টটা বসাইতে হবে, তারপর দ্বিতীয় পয়েন্টটা বসাইতে হবে, অরিজিনের সাথে দুটো পয়েন্ট যোগ করতে হবে, আর একটা পয়েন্ট যেটা আছে যেটা লব্ধি, সেটা বসে এখানে একটা সামান্তরিক বানাইতে হবে, তো ওটা যোগ করতে হবে, শেষ। এছাড়া এখানে কোনো কাজ নেই। আর ওই কার্যপদ্ধতি লেখার সময় তখন বলতে হবে এই দুইটাকে সন্নিহিত বাহু ধরে সামান্তরিক অঙ্কন করা হয়েছে। পরে সূত্র থেকে যে মানগুলো পাইছি, গ্রাফ থেকে মাপারই দরকার নেই, সূত্র থেকে যা পাইছি তার রাউন্ডিং করে গ্রাফের এখানে মানগুলো বলে দিব, তাহলে আমাদের শেষ। আর অনেকে আছে ধরো সূত্র থেকে এখন ভুলে গেছো, তাহলে কি করবা? ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর Z1 প্লাস Z2 এর মডুলাস আর্গুমেন্ট বের করবা, বের করে বসাবো, ডিরেক্ট বসাবো, সূত্র থেকে মডুলাস আর্গুমেন্ট পাই, চাইলে সূত্র লিখতে পারো, আদারওয়াইজ লেখা দরকার নেই, মডুলাস আর্গুমেন্ট পাই বলেই করে ফেলবো, শেষ। এবার বলছে বিয়োগফলের মডুলাস আর্গুমেন্ট বের করতে। এটা কিন্তু অনেক ঝামেলা মনে হইতে পারে, কিন্তু আসলে এটা খুব ইজি। বিয়োগফলের মডুলাস আর্গুমেন্ট বের করতে বলছে, Z1 মানে Z2। তো তোমার কাছে চাই Z1 পয়েন্টটা বসানো, Z1 কত? 5 + 6 5 + 6, তাহলে একটা পয়েন্ট কত? 5,6, এটা বসাবো। তাহলে একটা কম কত? 5,6 বসেছে। এটা হচ্ছে আমাদের অরিজিন থেকে যোগ করলাম, এটা একটা। এরপরে তুমি -Z2 বসাবো, শুধু Z2 না, মাইনাস Z2 বের করো। -Z2 বের কত? 3 - 2a, গুণ করলে -3 + 2a, তাহলে তোমার আর কোনো প্যারা নেই। -3 একটা পয়েন্ট, -3,2 পয়েন্ট, -3,2 হচ্ছে এটা একটা পয়েন্ট। আমি Z2 বসাবো না, -Z2 বসাবো, কারণ এখানে মাইনাস করতে বলছে। -Z2 বসা, আমি এটা পাইছি। এবার কি করবা? এবার হচ্ছে তুমি Z1 -Z2 করে যে পয়েন্টটা পাও সেটা, 5 + 6i -3 - 2a, এটা করে যে পয়েন্টটা পাইছো সেটা, তো পাইছি কত? 2 + 8i, এখান থেকে পাইছি 2,8, 2,8 পয়েন্টটা বসাবো, বসে একটা সামান্তরিক বানাবো, স্যারকে দেখাবো আমি সামান্তরিক বানাইছি। এরপর এটা যোগ করবা। কথা বুঝছো কিনা কি বলছে? তো আগে থেকে তুমি জানো এদের বিয়োগফলটা কত আসবে, দেন তুমি এটা যোগ করবা, যোগ করে তুমি এটা পাইছো, এই ওসি লাইনটা পাইছো, ওসি লাইন, ধরো এটা ওসি লাইন। এখন তুমি তো আগে থেকে জানো Z1 মানে Z2 এর মডুলাস ভ্যালু কত, তুমি আগে থেকে বলবা যে আমি পাই, সূত্র থেকে পাই Z1 মানে Z2 এর মডুলাস ভ্যালু, Z1 মানে Z2 করলে পাই 2 + এটাই, তার মডুলাস ভ্যালু কত? √2 স্কয়ার যোগ এটা স্কয়ার, তার থেকে পাইছি 8.24। আর বলবা যে গ্রাফ থেকে এই ওসির দৈর্ঘ্য পরিমাপ করে পাই, গ্রাফ থেকে এই ওসির দৈর্ঘ্য পরিমাপ করে পাই, এখানে 8.24 না, তুমি 8.25 বলতে পারো, 8.2 বলতে পারো, মানে রাউন্ডিং করে বলবো আর কি, বুঝছো? তুমি গ্রাফ থেকে মাপার দরকার নেই, কত করে সেটা বলার দরকার নেই, এখানে কত করে সেটা বলার দরকার নেই, গ্রাফ থেকে পাই ওসি ইকুয়াল টু 8.2, শেষ। এবার বলো অ্যাঙ্গেল, যেটা প্রথম যদি ভাগে tan ইনভার্স 8/2 করে দিলাম, অ্যাঙ্গেল পাইছি কত? 75.95, বলবো যে গ্রাফ থেকে পাইছি 76 ডিগ্রি, শেষ। এরকম করে একটা পরমাণু বের করবো আর নতি বের করবো। আর Z1 -Z2, কারণ তুমি তো জানো Z1 + Z2 করতেছি না, Z1 - Z2 করতেছি, -Z2 লাগবে। Z1 - Z2 পয়েন্ট গুলো কি কি সেটা আর কি, Z1 পয়েন্ট এটা, Z2 পয়েন্ট এটা বলবো আর কিছু, তাহলে মোটামুটি শেষ। তাহলে এরকম যদি আমাদের আসে কি জটিল সংখ্যা দিয়ে, তাহলে আমরা এটা পারবো। কণিকের গুলো একটু পরে বলতেছি আমি, আগে মানে ওইখানকার যে কোশ্চেন আছে, কোশ্চেনে বলা আছে যে দেখো, দুইটি বলের লব্ধির কথা কিন্তু বলা নেই, এখানে বলা আছে যে একাধিক বলের লব্ধির মান ও দিক নির্ণয়, এটা বলতেছে। একাধিক বলের বলতেছে, তার মানে আমাকে লম্বাংশ থিওরি অ্যাপ্লাই করতে হবে। তো লম্বাংশ থিওরি অ্যাপ্লাই করে তুমি এটা কিভাবে করবা সেটা একটু বলতেছে আর কি।
ওকে, তো লম্বা অংশ থিওরি অ্যাপ্লাই করে কিভাবে করতেছি দেখো। এখানে অনেকগুলো বল দিয়েছে, 25 নিউটন, 50 নিউটন, 75 নিউটন এবং 100 নিউটন। এই সবগুলো বলে লব্ধি বের করতে বলছে লম্বা অংশ থিওরি অ্যাপ্লাই করে। আসলে বুঝছো, এগুলো আসলে কোনো কিছুই না, এগুলো খুব ইজি আসলে। এই 25, এবার কি বলছে দেখো, ওই কোন বিন্দুতে ক্রিয়াশীল চারটি বলের মান, কোন বিন্দুতে ক্রিয়াশীল চারটা বলের মান, একটা হচ্ছে 25 নিউটন, একটা হচ্ছে 50 নিউটন, একটা হচ্ছে 75 নিউটন, আর একটা হচ্ছে 100 নিউটন। ওই বিন্দুকে আমি একটা রেখার সাথে, যে কোনো একটা রেখার সাথে এই 25 নিউটন তো তৈরি করে 25 ডিগ্রি, 50 নিউটন তৈরি করেছে 45 ডিগ্রি, এটা একটা তৈরি করে 65 ডিগ্রি, আর একটা হচ্ছে 85 ডিগ্রি। মানে এক একটা বল এক একটা অ্যাঙ্গেল তৈরি করে। তা তুমি ওই যে রেখাটা, এই রেখাটাকে ধরে নিতেছো আমাদের এক্স অক্ষ, এটাকে তুমি ধরে নিবে হচ্ছে ওয়াই অক্ষ। ধরে কিভাবে করবে একটু বলি, কনসেপ্টটা আগে একটু বলি শুনো। তাহলে এটা 25 নিউটন 25 ডিগ্রি তৈরি করে, তার প্রত্যেকটা অ্যাঙ্গেল কোনটা কত ডিগ্রি তৈরি করে এগুলো লিখবে, চারটা বল আগে লিখবে। লেখার পরে তুমি কি করবা, লেখার পরে তুমি তো জানো, একটু যদি আমি যদি একটু দেখাই, তুমি তো অলরেডি জানো, এটা যদি পি হয়, এটা যদি থিটা হয়, তাহলে পি এর এই দিক বরাবর উপাংশ হচ্ছে পি কস থিটা, আর তার লম্ব দিক বরাবর হচ্ছে পি সাইন থিটা। তো তুমি যদি অলরেডি জানো একটা উপাংশ হচ্ছে পি কস থিটা, একটা হচ্ছে পি সাইন থিটা, তোমার কাজ হচ্ছে যে এক অক্ষ বরাবর সবার উপাংশ নিবা, নিয়ে যোগ করবা। যেমন দেখো এই 25-এর উপাংশ কত, 25 cos 25, তারপর কি 50-এর উপাংশ কত, 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করতেছে, 50 cos 45। এরকম করে সবগুলো 100 অংশ নিয়ে যোগ করে তুমি একটা মান পাশে ধরো 80। তখন তুমি কি করবে, এখানে 0 ধরে 80 করে এই পাশে একটা পয়েন্ট নিবে, কজের জায়গায় সাইন করে, মানে বুঝাতে চাচ্ছি 25 sin 25, 50 sin 45, এরকম করে প্রত্যেকটা কজের জায়গায় সাইন করে আরেকটা মান পাশে ধরো 50। তখন তুমি ওয়াই অক্ষ বরাবর 50 গজ দূরে একটা পয়েন্ট নিবে, 50 গজ দূরে একটা পয়েন্ট নিবে। নেওয়ার পরে এখন বলো, এখন কি করবো দেখো, একটু ভালো করে বোঝার চেষ্টা করি আমরা। এখন আমরা কি করব, তা আমরা তো জানি, যদি আমরা আগে পড়ে থাকি একাডেমিক, আমরা তো জানি একশো, মানে এটা রাফে চিন্তা করবো। 100 বড় উপাংশ হচ্ছে আর কস থিটার মান পাইছি আমি, লব্ধি মানে লব্ধির উপাংশ, 100 বড় উপাংশ হচ্ছে লব্ধির উপাংশ, ওয়াই অক্ষ বড় উপাংশ আর সাইন থিটার মান পাইছি আমি। যখন দুইটাকে আমরা স্কোয়ার করে যোগ করবো, তাহলে আর স্কোয়ার সমান পাবো, তাহলে তুমি দুইটাকে স্কোয়ার করে যোগ করবা। অথবা তুমি এটাও করতে পারো, বুঝছো, গ্রাফটা কিভাবে ড্র করবে একটু বলি। তুমি যেটা পাইছো না, পেন্সিল কম্পাসে কাটাটা এখানে বসাবা, পেন্সিল এখানে বসাবা, একটা মাপ নিবে, সেম ভাবে পেন্সিল কম্পাসে কাটাটা এখানে বসাই, পেন্সিল দিয়ে একটা বৃত্ত চাপ দিবে, মানে তুমি সামান্তরিক আঁকতেছো। আবার পেন্সিল কম্পাসে কাটাটা এখানে বসাবা, আর পেন্সিল এখানে বসাবা, একটা মাপ নিবে, কাটাটা এখানে বসাই, পেন্সিল এখানে বসাই, একটা বৃত্ত চাপ দিবে। তারপর এটা যোগ করে তুমি একটা সামান্তরিক বানাইছো। পরে এগুলো মুছে দিবে আর কি। এরপর এই দুটো যোগ, এই লাইনটা যোগ করবে, মানে এটা শেষের লব্ধি। আর কথা বুঝছো কিনা কি বলছি, তাহলে আমরা কি পাইছি এখানে, আর এর উপাংশ আর কস থিটা জানি, আর এর উপাংশ আমরা আর সাইন থিটা জানি। আর আরটা হচ্ছে যে তুমি বলবা যে মেপে কত পাইছো সেটা পরে বলবা, তুমি আর কস থিটা আর সাইন থিটা কিন্তু জানো, সেটা দিয়ে আগে সূত্র দিয়ে আগে আটটা বের করে ফেলবো, বের করে বলবো যে মেপেও আমরা এটা পাইছি। মানে আমি কিভাবে বলবো একটু যদি আরেকবার বলি তোমাকে, দেখো এই কোশ্চেনটা আমি তোমাকে বলি। প্রথমে হচ্ছে তত্ত্বটা একটু আগে বুঝাই দিই, তত্ত্বটা খুব ইজি আসলে। তুমি বলবা যে ও বিন্দুতে চারটা বল P1 P2 P3, মানে প্রত্যেকটা বল যে তুমি দিতেছো, মানে অনেকগুলো বল P1 P2 P3 P4 এর বলগুলা ও এক্স রেখার সাথে যে অ্যাঙ্গেল গুলো তৈরি করতেছে, θ1 θ2 θ3, ওরা তো আলফা দিছে। তো এগুলো বলবা, বলবা যে এটা এক্স অক্ষ বরাবর উপাংশের যোগফল হচ্ছে লব্ধির উপাংশ, ওয়াই অক্ষ বরাবর উপাংশের যোগফল হচ্ছে যে লব্ধির ওয়াই অক্ষ বরাবর উপাংশের সমান, এটা বলবো আর কি। বাট ওরা কি বলছে, এক্স অক্ষ বরাবর উপাংশ সবগুলো যোগফল হচ্ছে পি, ওয়াই অক্ষ বরাবর উপাংশ সবগুলো যোগফল হচ্ছে কিউ, দেন লব্ধি আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার যোগ কিউ স্কয়ার। আর যে অ্যাঙ্গেলটা তৈরি করে সেটা হচ্ছে tan ইনভার্স কিউ বাই পি, tan ইনভার্স কিউ বাই পি হচ্ছে যে ওয়াই বাই এক্স, ওয়াই বাই এক্স কিউ বাই পি। দেন কার্য পদ্ধতি কি, তোমার কাজ হচ্ছে এরকম, ওই বললাম না তোমাকে 25 cos 25 ডিগ্রি, এরকম করে তুমি এক অক্ষ করে সবগুলো অংশ নিবে। দেখো কথা বুঝছো, ওরা কিভাবে করছে এটা আমাদের জানার দরকার নেই, ওরা কিভাবে করছে আমাদের জানার দরকার নাই। কথা বুঝছো কি বলছি, আমাদের কাজ হচ্ছে এরকম করে 100 করে সবগুলো অংশ নিবে। আগে হিসাবটা আগে করবো, আমরা এই হিসাবটা আগে করবো, করে এটা পাইছি, এটা হচ্ছে আমাদের পি। ওয়াই অক্ষ অংশগুলো গুলা নিব, নিয়ে করে আমরা এটা পাইছি, এটা হচ্ছে আমাদের কিউ। রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার করে আমি এই মানটা পাই গেছি, এবং tan ইনভার্স করে আমি অ্যাঙ্গেলটা পাই গেছি। দেন তুমি খাতার মধ্যে কিভাবে লিখবো, পি কত সেটা লিখবো, কিউ কত সেটা লিখবো, মানে 100 করব অংশ যে পি সেটা,
কি যেটা সেটা সেটা লিখবা। লিখে তুমি যে লব্ধির মান যে পাইছো সূত্র থেকে সেটা লিখবা। আর গ্রাফ থেকে তুমি কত ঘর বলার দরকার নেই, সূত্র থেকে যেটা পাইছো সেটাকে রাউন্ডিং করে এখানে বলবা। আর লব্ধির দিক যে অ্যাঙ্গেলটা পাইছো এটাকে তুমি সূত্র থেকে যেটা পাইছো সেটাকে রাউন্ডিং করে এখানে অ্যাঙ্গেলটা বলবা। তা আশা করি বুঝছো তুমি কিভাবে বলতে হবে। এখন তুমি গ্রাফটার ফলাফলে কি লিখবো, লব্ধির মান এবং লব্ধির দিকের ক্ষেত্রে কি লিখবা। ওই গ্রাফ থেকে যেটা পাইছো সেটা হচ্ছে লব্ধির মান। আর গ্রাফ সবসময় ফলাফলে একটা কথা বলতে ভুলে গেছি আগে, গ্রাফ থেকে যেটা পাইছো সেটা হচ্ছে লব্ধির মান, রাউন্ডিং করে তুমি যেটা পাইছো সেটা লব্ধির মান। আর গ্রাফ থেকে তুমি যেটা দিক পাইছো সেটা হচ্ছে লব্ধির দিক। তো ঠিক আছে, আমরা এটা পারবো, সমস্যা নেই। এখন কথা হচ্ছে গ্রাফে তো আমরা কোনো কাজই করলাম না আসলে, মানে আমরা তো হিসাব যেটা আছে এটা দিয়ে শর্টকাট করে ফেলছি। গ্রাফ কি স্যার দেখলে ধরে ফেলতে পারে না? হ্যাঁ পারে। এই যে আমরা একটা কাজ করবো, কাজটাকে একটু দেখো। কাজটা কি, তুমি 25 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি তো এটা মান 25 আঁকবা, এটা একক যে 25 একক সেটা আঁকবা। এখন আঁকবা কিভাবে 25 একক অনেকে বুঝতেছে না। আচ্ছা বলে এরকম 5 10 করে এরকম দাগ দেওয়া আছে না? তো তুমি একটা পেন্সিল কম্পাস নিবে, নিয়ে এটা 0 এটা 25, এটা মানে 0 থেকে 25 পর্যন্ত দৈর্ঘ্য নিয়ে এরকম একটা বৃত্তচাপ দিবে, দিয়ে এখানে 25 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকবে। আঁকা পড়বে মানে এইটুকু হচ্ছে আমাদের 25, এমন আর কি। আমি আবার বলি, ধরো এখানে 0 এ পর্যন্ত হচ্ছে 25, পেন্সিল কম্পাস দিয়ে হালকাতে একটা বৃত্তচাপ আঁকবে, তার 25 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকবে। আঁকার পরে এই বাকি জিনিসটা মুছে দিবে, বাকি জিনিসটা মুছে দিতেছে। তাহলে এটা হচ্ছে আমাদের 25, এটা হচ্ছে 25 ডিগ্রি অ্যাঙ্গেল। এরকম করে প্রত্যেকটা তুমি আঁকবা। আঁকার পরে এটাকে এরকম সোজাসুজি একটা দাগ দিবে, এরকম সোজাসুজি এদিকে একটা দাগ দিবে, এটা এরকম সোজাসুজি একটা এদিকে দাগ দিবে, এদিকে দাগ দিবে, এটা এরকম একটা এদিকে দাগ দিবে, এদিকে দাগ দিবে, শেষ। দাগগুলো হুদাই দিবে, কথা বুঝছো কিনা কি বলছে। তাহলে প্রত্যেকটা পয়েন্ট থেকে এরকম নিচে এবং এই পাশে দাগ দিবে। আর আমরা যে লব্ধির ভ্যালু বের করছি, লব্ধি আর কিভাবে বের করছিলাম, আমরা তো আগে থেকে আর কস থেকে বের করে রাখছিলাম, আগে থেকে আর সাইন থেকে বের করে রাখছিলাম। সেটা দিয়ে তুমি যেভাবে করতে বলছিলাম আরটা দেখাবে এরকম করে, আরটা এরকম করে দেখাবো। সোজা একটা দাগ দিবে এখান থেকে সোজা দাগ দিলে ইন্টারসেক্টিং পয়েন্ট যেটা সেটা হচ্ছে আমাদের আর। এই চিত্রটা এতটুকু আঁকনো হয়েছে, তাহলে কি আঁকতে হবে চিত্রের মধ্যে, প্রত্যেকটা ফোর্স আঁকতে হবে প্রথমে। এদিক বরাবর সোজা যোগ করতে হবে, এদিক বরাবর সোজা যোগ করবো, এদিক বরাবর সোজা, এদিক বরাবর সোজা যোগ করবো। আর আরটা কিভাবে পাবো, আমরা আগে থেকে যে আর কস থিটা যা পাইছিলাম সেটা, আর সাইন থিটা যা পাইছিলাম সেটা, এখান থেকে লম্বা আঁকবো, এখান থেকে লম্বা আঁকবো, যে ছাদের বিন্দু পাইছি এটা যদি যোগ করি দিয়ে আমরা আর পেয়ে যাবো। আশা করি আমাদের এতটুকুর মধ্যে কোনো কনফিউশন নাই। তা আমরা যদি আর পেয়ে যাই তা আমাদের তো হয়ে গেছে, গ্রাফটা আমাদের আঁকা হয়ে গেছে। তো এভাবে আমাদের কি করতে হবে, একাধিক বলের লব্ধির মান নির্ণয় করতে হবে আর কি। তো আরেকটা আছে গতিবিদ্যার কোশ্চেন, গতিবিদ্যার কোশ্চেনটা আমি একটু পরে বলতেছি, যদি আসলে বললে অত কঠিন আছে। গতিবিদ্যাটা পরে বলতেছি, আমি আপাতত উপবৃত্তটা বলি। তোমাকে একটু উপবৃত্ত আঁকতে বলছি, তাহলে তুমি উপবৃত্ত আঁকবা কিভাবে আসলে। তো উপবৃত্ত আঁকতে হলে তোমাকে প্রথমত এটা বুঝতে হবে যে তোমাকে আগে যাই বলুক না কেন তুমি উপবৃত্তের কি বের করবে একটু বলি। উপবৃত্তের তুমি আগে ফোকাস পয়েন্ট গুলো বের করো, উপকেন্দ্র বের করবে, উপকেন্দ্র উপকেন্দ্র বের করবে। আর শীর্ষবিন্দু দুইটা বের করবা, শীর্ষবিন্দু দুইটা বের করবে, উপকেন্দ্র দুইটা বের করবে, তারপর উপকেন্দ্র তুমি উপবৃত্ত আঁকতে পারবে। আর ওরাই নিয়মে বলে না, ওরা কি বলছে দেখো, মূল তত্ত্ব বলছে একটা উপবৃত্তের একটা উপকেন্দ্র হচ্ছে এস। ওই আমরা যে পড়ছিলাম না, এস পি বাই পি এম ইকুয়াল টু ই। আর ই এর মান হচ্ছে উপকেন্দ্রের জন্য 0 থেকে 1 এর মধ্যে, ওরা এই লজিকে করবে আর কি। তাই বলবো যে উপবৃত্তের একটা উপকেন্দ্র হচ্ছে এস, আর পি হচ্ছে যে উপবৃত্তের উপরে উপরস্থ কোন একটা বিন্দু, আর পি এম হচ্ছে যে ওই উপরস্থ বিন্দু থেকে নিয়ামকের দূরত্ব। আমি যদি বলি আর কি, ধরো এটা একটা উপবৃত্ত, এটা হচ্ছে নিয়ামক রাখা, এটা হচ্ছে আমাদের এস। তাহলে এস থেকে দূরত্ব হচ্ছে পি, আর পি থেকে এটা দূরত্ব হচ্ছে এম, পি এম আর কি। তো এটা হচ্ছে এস পি আর একটা হচ্ছে পি এম, এটা এটা বলতেছে গুদে কাহিনী করে বলতেছে আর কি। তাহলে উপকেন্দ্র থেকে যে কোনো বিন্দু দূরত্ব হচ্ছে এস পি, আর ওই বিন্দু থেকে লম্ব রেখার দূরত্ব হচ্ছে পি এম। এই এস পি বাই পি এম ইকুয়াল টু হচ্ছে ই, আর ই এর মানটাতে 0 থেকে 1 এর মধ্যে, এটা বলতেছে। এই সূত্রের আলোকে আমরা উপবৃত্তটা ড্র করতেছি, মানে এটা বলতেছে আর কি, আর কিছু না। আর এখানে উপকেন্দ্র তো দেওয়াই আছে আমাদের, উপকেন্দ্র তো দেওয়াই আছে, নিয়ামক রেখার সমীকরণ তো আমাদের একটা দেওয়াই আছে। উপকেন্দ্র যেদিকে নিয়ামক রেখা কিন্তু ওইদিকে, কারণ অনুরূপ দ্বিকাক্ষের সমীকরণ বলছে, দ্বিকাক্ষর নিয়ামক রেখা আছে। এখন এটার উপর বেস করে আমাদের আঁকতে হবে। ওরা এখানে অনেক বর্ণনা রেখেছে কার্য পদ্ধতি, তুমি লিখতে পারো এক্স এক্স প্রাইম হচ্ছে এক্স অক্ষ, ওয়াই ওয়াই প্রাইম হচ্ছে ওয়াই অক্ষ। তারপর তুমি যে পয়েন্ট গুলো বের করবা সেটা বলবা, বুঝছো কিনা কি বলছো। মানে এখানে অনেকগুলো স্টেপ লিখছি, এগুলো তুমি না লিখে আমি যেভাবে পয়েন্ট গুলো বের করতেছি যেভাবে পয়েন্ট গুলো বের করার কথা বলবা। এরপর আঁকছো কিভাবে সেটা বলার দরকার নেই, স্যারের মানে দেখবেও না। তা তোমার কাজ হচ্ছে কি,
একটা তো তোমাকে বলেই দিছি, এস পয়েন্ট 5,0, তাহলে একটা হচ্ছে 5,0 এস। আমি একটু এসটা দেখাই, এটা হচ্ছে এস 5,0। আর দিকে একটা সমীকরণ বলছে এক্স প্লাস 5 = 0, তাহলে এক্স ইকুয়াল -5। তাহলে সবসময় এক্স ইকুয়াল -5, এটা হচ্ছে দিকে একটা সমীকরণ, এটা এক্স ইকুয়াল -5। এটা যদি দিকে একটা সমীকরণ হয়, আমি তো দিকে একটা সমীকরণ পাইছি, আমি এস পাইছি। এখন আমি কি বলছি, আরেকটা এস প্রাইম বাইর করতে বলছি। আর যদি পারো বৃহদাক্ষর দৈর্ঘ্য বের করতে বলছি। বৃহদাক্ষর দৈর্ঘ্য মানে কি, এটা শীর্ষবিন্দু যদি হয়, এটা যদি একটা শীর্ষবিন্দু হয়, তাহলে মাঝখানের দূরত্ব হচ্ছে আমাদের বৃহদাক্ষর দৈর্ঘ্য। এই বৃহদাক্ষর দৈর্ঘ্য যদি তুমি বের করতে পারো, তোমার জন্য ম্যাথটা খুব ইজি হয়ে যায় আসলে। এখন এটা কিভাবে করবো আসলে তুমি, তো বলি তোমাকে। 1 মিনিট। এক মিনিট। আমি বাকি তিনটা আমি পরের ভিডিওতে বলতেছি, এই ভিডিওতে আসলে অনেক বড় হয়ে যেতেছে, এই জন্য এই ভিডিও আপাতত অফ করতেছি। ওকে।